তারাপদ রায়ের ছোট গল্প কালীঘাটের পাখা। এসি পাখা, ডিসি পাখা, আকাশের কানে কানে, শিশি বোতল, রেগুলেটর, সরু সরু গানে গানে। কোনো পণ্ডিত পাঠক যাতে মনে না করেন যে এই অসামান্য পংক্তি দুটি এই ব্যর্থ কবি রচনা, সেই জন্য প্রথমেই তার ভ্রম নিরসন করা দরকার। এই শ্লোকটি মূলত সুকুমার রায়ের এবং প্রয়োজনবোধে এর কিঞ্চিত পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন আমার স্বর্গীয় অগ্রজ। আমার দাদা 7 বছর পরলোকে গিয়েছেন, তাকে নিয়ে রসিকতা করব না, কিন্তু ঘটনাটা একটু বলি। অনেক দিন কবিতা লেখা হয়নি। একটি কবিতা লেখার খুব চেষ্টা করছিলাম, কলম দিয়ে ঝলমল করে বেরিয়ে এলো। এসি পাখা, ডিসি পাখা, আকাশের কানে কানে। একটু পরেই হৃদয়ঙ্গম হলো, লিখন দেবী চান না যে আমি কবিতা লিখি, সুতরাং আবার কাণ্ডজ্ঞান। এসি পাখা আজকাল সব বাড়িতেই আছে, কিন্তু শ্লোকের ডিসি পাখাটি ছিল আমাদের কালীঘাট বাড়িতে। এই পাখাটিকে অনেকেই সচক্ষে দেখেছে। এই কলকাতা শহরে বহু নামকরা লোক আছেন যারা এই পাখাটির হাওয়া খেয়েছেন। তাদের কেউ কেউ এখন চোখ বুজে একটু চেষ্টা করলেই পাখাটিকে স্পষ্ট দেখতে পান, বন বন করে ঘুরছে। কোনো সাধারণ জিনিস ছিল না আমাদের এই পাখাটি। অন্য পাখায় যেখানে 3টি ব্লেড থাকে, এর ছিল 4টি, প্রত্যেকটি এক সমকোণে 90 ডিগ্রিতে, পাশেরটি লম্ব। 3টি ব্লেড ছিল টিন ও ওই জাতীয় কোনো ধাতুজ দ্রব্যের। কয়েক বছর পর পর একবার এক এক রকম রং করতে করতে পাখাটি শেষ পর্যন্ত একটি ঝাপসা কালো রঙের চেহারা ধারণ করেছিল। সম্পূর্ণ কালো নয়, যখন অন্ধকারে চলতো তখন ঝাপসা ভাবটা দেখা যেত। এর অবশ্য অন্য একটি কারণ ছিল। ওই পাখাটির 4র্থ ব্লেডটি ছিল কাঠের, এবং সেটি কি কাঠ ছিল ভগবান জানেন, তাতে বিশেষ কোনো রং ধরতো না। তাছাড়া একবার সামান্য হালকা রং করার পরেই কাঠের ব্লেডটি একটু বেঁকে যায়। তারপর থেকে রং করার সময় ওটাকে বাদ দিয়েই রং করা হতো। পাখাটির গায়ে অর্ধস্পষ্ট ইংরেজি হরফে লেখা ছিল গভর্নমেন্ট অফ বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্ট, তার নিচে 98 ব্র্যাকেটেই। আমাদের কোনো কোনো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের ধারণা ছিল পাখাটি আমরা গভর্নমেন্টের কোথাও থেকে চুরি করেছি। এক নীতিবাগীশ মাস্টারমশাই আমার ছোট ভাই বিজনেস পড়াতেন। ওই পাখাটি ছিল পড়ার জায়গা, তিনি ওটার হাওয়া কিছুতেই খেতে চাইতেন না। এদিকে বিজনের গরমে লেখাপড়া হতো না। শেষ পর্যন্ত বিজনের লেখাপড়াটাই বরবাদ হয়ে গেল। অন্য কারো কারো বিশ্বাস ছিল যে আমার পূর্বপুরুষেরা প্রচুর মদ গাঁজা খেতেন। এই বাবদ সরকারের আবগারি বিভাগের প্রচুর আয় হতো, এবং এই বিবেচনা করে এই ইলেকট্রিক পাখাটি সদাশয় সরকার বাহাদুর আমাদের পরিবারকে উপহার দিয়েছিলেন। এসব কোনো কথাই সত্য নয়। আমার আগের 14 পুরুষে কারো সরকারের সঙ্গে কোনো সম্বন্ধই ছিল না। সরকারের ঘর থেকে পাখা চুরি করে আনা কিংবা সরকারের কাছ থেকে পাখা পুরস্কার পাওয়ার যোগ্যতা আমাদের বংশের ছিল না। রহস্যটা এই যে সরকারি ডিসপোজাল থেকে আমরা দাদাবাবু এই পাখাটি 11 টাকা 8 আনা দিয়ে নিলামে কিনেছিলেন, সেও অনন্তকাল আগে। রডটা কখনো রং করা হয়নি, বিবর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু সরকারি হরফগুলি পাঠ করা যেত। এমনিতে কৌতূহলী লোকেদের বোঝালে বুঝতো, কিন্তু মুশকিল ছিল ওই 98 সংখ্যাটি নিয়ে। পাখাটি কি 98 সালে, তার মানে 1898? তার মাত্র কয়েক বছর আগে ইডেন গার্ডেনে কলকাতার প্রথম ইলেকট্রিক আলো এসেছে। কলকাতার লোকে দল বেঁধে সন্ধ্যাবেলা সেই আলো দেখতে যেত। সেই অর্থে পাখাটি যথেষ্ট প্রাচীন। তা হতেও পারে, আবার এমনও হতে পারে যে পাখাটি এক্সাইজ ডিপার্টমেন্টের 98 নম্বর পাখা ছিল। সে আমলে আবগারি বিভাগ কত বড় ছিল, তাদের এই 98টা কিংবা ততোধিক পাখা কিভাবে ব্যবহৃত হতো, তাদের শরীর আর মাথা এত গরম হতো কেন, এসব প্রশ্ন সঙ্গে সঙ্গে এসে যায়।
এসব তাত্ত্বিক প্রশ্ন না তুলে পাখাটির আগাগোড়া যতদূর এখনও মনে আছে বর্ণনা করছি। আমাদের ওই পাখাটির সবচেয়ে বিচিত্র অংশটি ছিল এর রেগুলেটর, এবং সেই জন্যই বোধহয় আমার দাদা এসি পাখা ডিসি পাখার গানে রেগুলেটর শব্দটি ঢুকিয়েছিলেন। 78 RPM-এর গ্রামাফোন রেকর্ডের বাক্সের মতো আকারের কালো চৌকো রেগুলেটর, তার উপরের দিকে একটি সিংহের ছবি আঁকা, যার থাবার নিচে একটি মরা মোষ কিংবা গরু পড়ে রয়েছে। রেগুলেটরটি 8টি ঘর, কিন্তু 1 থেকে 8 সব ঘরেই সমান গতিতে চলত, এবং সে সাংঘাতিক গতি। 2 মিনিট 2.5 মিনিট পর পর রেগুলেটরটি একটি কেঁপে উঠত, তখন পাখাটা একটু কমে যেত। আধ ঘন্টা পাখা চললে রেগুলেটর গনগন করে গরম হয়ে যেত। এ সময় অনেক লোক না বুঝে হাত দিয়ে লাফিয়ে উঠেছে। রেগুলেটরের ছোঁয়ায় হাতে ফোসকা পড়ে গেছে। আমাদের কিন্তু খুবই সুবিধা হয়েছিল। আমরা ওই রেগুলেটরের গায়ে ধরে পাউরুটি টোস্ট করে নিতাম। রেগুলেটরের উপর দিকে টিনের কৌটোয় বসিয়ে আমার দিদিমা তার দোক্তার ধনে মৌরি ভেজে নিতেন। খুবই কাজের ছিল এই রেগুলেটর, কিন্তু শেষের দিকে পাখাটা বিরুদ্ধচারণ শুরু করলো। পাখাটা খুললেই গোঁ গোঁ করে বুনো ষাঁড়ের মতো করতে থাকতো। পুরো পাড়া থরথর করে কাঁপতে থাকতো। অনেক বাড়ির কম্পাওয়ারের বাল্ব পুট করে ফেটে চৌচির হয়ে যেত। অনেকের রেডিওতে একসঙ্গে 3-4টে সেন্টার চলে আসতো। আমাদের কোনো অসুবিধা হতো না। অন্তিম পর্বে পাখাটা চালানোর একটু আগেই দেখে নিতাম আমাদের নিজেদের জিনিসপত্র, আলো, পাখা, বৈদ্যুতিক সরঞ্জাম সব বন্ধ আছে কিনা। বন্ধ না থাকলে সব বন্ধ করে নিশ্চিন্ত হয়ে তারপর পাখাটা চালু করতাম। সবচেয়ে সুবিধা ছিল রাতের বেলায় পাখাটা চালালে আর অন্ধকারে ঘরে আলো দরকার হতো না। পাখাটার ভিতর থেকে আলো ঠিকরে ঠিকরে বেরিয়ে আসতো। শুধু আমাদের ঘরে নয়, জানলা দরজা খোলা থাকলে আশেপাশের ঘরগুলিও আলোয় আলোময় হয়ে যেত। পাড়ার লোকের অনেক চেষ্টা করেছিল, থানা, পুলিশ, আইন আদালত, কিন্তু কেউ তাদের পাত্তা দেয়নি। এই বিচিত্র পাখার কথা কেউ বিশ্বাস করেনি। অবশ্য আমরা খুব নির্দয় ছিলাম না। একবার এক প্রতিবেশী নবদম্পতির অনুরোধে তাদের ফুলশয্যার সময় ওই 2 সপ্তাহ আমরা পাখাটি বন্ধ রেখেছিলাম। আরেকবার পাশের বাড়ি ছাদে পাড়ার ছেলেরা রবীন্দ্র জয়ন্তী করছিল। ছাদে ইলেকট্রিক ছিল না, তাদের আলো পাওয়ার জন্য আমরা পাখাটি আমাদের বিনা প্রয়োজনেই চালিয়েছিলাম। অবশেষে আমাদের প্রকৃত ক্ষতি হয় চীন যুদ্ধের সময় 62 সালে। ব্ল্যাকআউট আইন ভঙ্গ করার অপরাধে একদিন সরজমিন তদন্ত করে সিভিল ডিফেন্স দপ্তর আমাদের পাখাটি বাজেয়াপ্ত করে। তারপর আর পাখাটির কোনো খোঁজ পায়নি। আজ যখন চারিদিক অন্ধকার, অঘোষিত ব্ল্যাকআউট, সেই পাখাটির কথা কখনো কখনো মনেও পড়ে।